প্রতি মাসের চতুর্থ শুক্রবার প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সুপুষ্টি দিবস পালিত হয়ে থাকে। সেই রকম ফেব্রুয়ারি 2025 এখানেও আমরা সুপুষ্টি দিবস চতুর্থ শুক্রবার প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পালিত হবে, সেই সংক্রান্ত অর্ডার এসেছে। সেই অর্ডারটা আমরা দেখে নিচ্ছি। এখানে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসারদের উদ্দেশ্যে চিঠি করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে 28শে ফেব্রুয়ারি সুপুষ্টি দিবস পালিত হবে। সেখানে থিম বলা হয়েছে গর্ভবতী মহিলা এবং প্রসূতি মায়েদের খাবার কী হবে, সেইটাই হচ্ছে আমাদের আলোচ্য থিম। এবং এই থিমের ওপরে 28শে ফেব্রুয়ারি ওই দিন চতুর্থ শুক্রবার পড়ছে, ওই দিন প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সুপুষ্টি দিবসটা উদযাপন হবে। সেখানে কি হবে, সেইখানে গর্ভবতী মহিলা এবং প্রসূতি মা এবং তাদের ফ্যামিলি মেম্বারদের, গর্ভবতী মহিলা এবং প্রসূতি মায়েদের কী ধরনের খাদ্য খাবার হওয়া প্রয়োজন সেই সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একটা অ্যাওয়ারনেস হবে সুপুষ্টি দিবস পালনের মাধ্যমে। এবং এই যে দিবসটা পালনের সাথে সাথে পোষণ ট্র্যাকার অ্যাপে অঙ্গনওয়াড়ি কর্মী দিদিরা সিবিইতে গিয়ে রিপোর্টটা আপলোডও করবে, সেটাও বলে দেওয়া হয়েছে। এবং ওই দিন সিডিপিও সুপারভাইজাররা ফিল্ড ভিজিটের থেকে বিষয়টা তদারকি করবেন। আমরা সরাসরি থিমে চলে যাচ্ছি। আমাদের থিম এখানে দেখেন বলে দেওয়া হয়েছে, মায়ের স্বাস্থ্যই যেন শিশুর স্বাস্থ্য গড়ে, মায়ের যত্ন নেওয়া চাই প্রসবের আগেও পরে। গর্ভবতী মহিলা এবং প্রসূতি মায়েদের খাদ্য তালিকা যেটা আমাদের থিম আছে, সেটা কেমন হওয়া প্রয়োজন আমরা একটু দেখে নিই। এখানে যেটা বলা হয়েছে, এই অর্ডারের সাথে যে পিডিএফ দেওয়া হয়েছে, যেটা নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী দিদিরা তাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ওই দিন দিবসটা পালন করবে, সেই পিডিএফ লেখাটায় কি দেওয়া হয়েছে আমরা একটু দেখে নিচ্ছি। প্রথমেই বলেছে দেখেন কেমন খাবার হওয়া দরকার। খাবারের মধ্যে দানা শস্য থাকতে হবে, মানে ভাত রুটি থাকছেই, কিন্তু সেখানে বলছে সাদা ময়দা, যেটা আমরা রিফাইন কার্বোহাইড্রেট বলি, সেই সাদা ময়দা দিয়ে পাউরুটি, বিস্কুট বা চালা আটা, মানে ভুসি শুদ্ধ আটা নয়, চালা আটার রুটি কিন্তু খাওয়া যাবে না। কেন? এগুলো রিফাইন কার্বোহাইড্রেটে ফাইবার থাকে না, এটা কিন্তু শরীরের পক্ষে খারাপ। তাহলে আমাদের ভুসি শুদ্ধ আটা এবং পর্যাপ্ত পরিমাণ ভাত রুটি খেতে হবে নানা শস্যের মধ্যে। ফল শাকসবজি বলতে এখানে আমরা সবসময় বলি মরশুমি ফল এবং শাকসবজি যেটা স্থানীয়ভাবে পাওয়া যায় সেইটাকেই খাবারের মধ্যে রাখতে হবে। এখানে বলে দেওয়া হয়েছে যেন দিনে 2 বাটি শাকসবজি, 1 বাটি কন্দ জাতীয় সবজি যেমন আলু, বিট, গাজর, 1 বাটি অন্যান্য সবজি যেমন ঢ্যাঁড়স, বেগুন, টমেটো, বিনস ইত্যাদি খাওয়া একান্ত প্রয়োজন। এবং বিভিন্ন ধরনের সবুজ শাকসবজির মধ্যে আমরা আয়রন, ভিটামিন এ, ভিটামিন বি, এগুলো ভালো উৎস আমরা জানি, এগুলো খেতে হবে। তাহলে সঠিক মাত্রায় রক্ত উৎপাদনের জন্যই আয়রন সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় থাকা একান্ত প্রয়োজন। আর আমরা জানি কি হলুদ বা কমলা রঙের খাবার ভিটামিন এর উৎস, যেমন কুমড়ো, গাজর, আম, পেঁপে, এইগুলোও কিন্তু খাবারের মধ্যে রাখতে হবে। এবং ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা, এবং কিছু সংক্রামক রোগ আছে যেমন ডায়রিয়া, হাম, নিউমোনিয়া, এই সমস্ত সংক্রমণে বাধা দেয়। তাহলে ফল শাকসবজি এগুলো রাখতে হবে যেগুলো বলা হলো। আর আমরা তারপরে চলে যাব অন্য একটা খাদ্য উপাদান, প্রোটিন। যে সমস্ত পরিবার যারা আমিষাশী তারা তো মাছ, সেদ্ধ ডিম, মাংস এগুলো তো খাচ্ছেই, তার সাথে সাথে আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তো ডিম দেওয়া হয়ে থাকে, সেটাও খাবে, সেটাও নজর রাখতে হবে। আর যারা নিরামিষাশী তারা ডালের দিকে নজর দেবে। ডাল বলতে বিভিন্ন ধরনের ডাল, যেমন মুগ, মুসুর, অড়হর, রাজমা, এই সমস্ত ডাল যদি মিশিয়ে খাওয়া যেতে পারে খুবই ভালো, বা এই সমস্ত ডাল ঘুরিয়ে ফিরিয়ে খেতে হবে, অন্তত 2 বাটি ডাল প্রতিদিন খেতেই হবে। এবং এই সমস্ত কথা কিন্তু তার পরিবারের লোকদেরও বলতে হবে। কাদের না? গর্ভবতী মহিলা, প্রসূতি মায়েদের, তাদেরকে তো বলা হচ্ছে, তাদের পরিবারের লোককে। তাছাড়া বলছে দেখেন শিশুর শারীরিক বিকাশের ক্ষেত্রে ডাল, মটরশুঁটি, শিম, বাদাম প্রভৃতি গুরুত্বপূর্ণ, কারণ হাড় ও পেশি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গঠনে প্রোটিন জাতীয় খাদ্য সামগ্রী সহায়ক হয়। তাহলে আমাদের এইগুলো খাবারের মধ্যে কিন্তু রাখতে হবে। তাছাড়া আমরা আবার অন্য কী খাবার খেতে পারি, মানে অন্য কী খাবার গর্ভবতী মহিলা, প্রসূতি মায়েদের খাবার জন্য পরামর্শ দিতে পারি? দুধ। বলছে দিনে অন্তত যেন 2 গ্লাস দুধ
যদি দুধ না হয় 2 বাটি দই গর্ভবতী মহিলাদের কিন্তু খাওয়ার জন্য বলতে হবে। উন্নত মানের প্রোটিন, ভিটামিন এ ও ডি, মানে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের উৎস কিন্তু আমরা জানি দুগ্ধ জাতীয় জিনিসগুলো। তাহলে আর যারা নিরামিষাশী তারা দুধ ও দুগ্ধজাত খাবার থেকে উন্নত মানের প্রোটিনটা পেয়ে যাবে, তাহলে তাদের তো অবশ্যই খেতে হবে। তাছাড়া আমরা জানি যে ফ্যাট মানে তেল ও স্নেহ পদার্থ জাতীয় খাবার এগুলোও খেতে হবে। তার জন্য খাবারে নির্দিষ্ট পরিমাণ তেল তো দিতেই হবে, সেটা যদি সর্ষের তেল বা তুষের তেল হয় খুবই ভালো। আর জল দিনে অন্তত 10 থেকে 12 গ্লাস জল খেতেই হবে। এইগুলো কিন্তু ওনাদেরকে বলতে হবে। দেখেন এখানে সুন্দর ছবি দিয়ে বলে দেওয়া হয়েছে, এখানে দুগ্ধজাত খাবারের ছবি, প্রোটিন জাতীয় শাকসবজি, ফলমূল, ঠিক আছে, এবং আমিষ জাতীয় খাবারের ছবি দেওয়া হয়েছে। আর বিশেষভাবে কি বলতে হবে, যেন গর্ভবতী মহিলারা যেন অবশ্যই সবুজ শাকসবজি এবং হলুদ এবং কমলা রঙের ফল এবং দুধ খায়। আমরা এর আগেই বললাম যে হলুদ ও কমলা রঙের ফলগুলোতে প্রচুর ভিটামিন এ পাওয়া যায়। আর দুধের মধ্যে ক্যালসিয়ামগুলো পাচ্ছে, ঠিক আছে, অন্য অন্য গুণাগুণগুলো পাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে কি, এই ধরনের পুষ্টিকর খাবার খেলে প্রসবের পর যারা প্রসূতি মায়ের আছে তাদের দ্রুত আরোগ্য লাভে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেও খুব সহায়ক হবে। আর 10টি খাদ্যগোষ্ঠীর মধ্যে কমপক্ষে 5টি নিয়মিত খান। কোন 10টি খাদ্যগোষ্ঠী আমরা দেখে নিই। দেখেন, দানা শস্য, মূল বা কন্দ জাতীয় খাবার, তার মধ্যে গম, জোয়ার, চাল, ভুট্টা, আলু, বাজরা পড়ছে। তারপরে পরের খাদ্যগোষ্ঠী কি বলছে, ডাল বা ডাল শস্য জাতীয় খাবার। তারপরে বলছে বাদাম বা তৈল বীজযুক্ত খাবার। তারপরে বলছে দুধ ও দুগ্ধযুক্ত খাবার, সেটা দই হতে পারে, পনির হতে পারে, ঘি হতে পারে, মাংস, মাছ, ঠিক আছে, ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম, যে কোনো কিছু। সবুজ পাতা বিশিষ্ট শাকসবজি যেমন পালং শাক, মেথি পাতা, ধনে পাতা। হলুদ বা কমলা ফল এবং সবজি, সেটা পেঁপে হতে পারে, আম হতে পারে, তরমুজ হতে পারে, আবার গাজরও হতে পারে। অন্যান্য সবজির মধ্যে ধরুন ফুলকপি, ঢ্যাঁড়স, পেঁয়াজ, বেগুন ইত্যাদি বলা হচ্ছে। আর অন্যান্য ফল যেমন আমলকি, আপেল, পেয়ারা, লিচু, আঙুর ইত্যাদি। এই যে 10টা খাদ্যগোষ্ঠীর মধ্যে অন্তত 5টা খাদ্যগোষ্ঠী কিন্তু নিয়মিত খেতেই হবে। এটা গর্ভবতী যারা মা আছে, মহিলা আছে, প্রসূতি মায়েদের এদের বলতে হবে। আর গর্ভবতী মহিলাদের কেমন খাবার চার্ট বা ডায়েট চার্ট হওয়া উচিত, খাদ্য পরিকল্পনা হওয়া উচিত, তার একটা ছক এখানে দিয়ে দেওয়া হয়েছে, আমরা দেখে নেব। বলছে সকালে প্যাতরাস মানে মানে 7টার আগে প্যাতরাস করতে হবে। সেখানে বলছে দুধ খেতে হবে, ঠিক আছে। যা কারো যদি দুধ খেতে বমি বমি ভাব লাগে তার আগে টোস্ট জাতীয় কিছু খেয়ে নেওয়া যেতে পারে। তারপরে 8টা থেকে 9টার মধ্যে একটা জল খাবার খেতে হবে, সেটা 2টো রুটি, কিছুটা ডাল থাকছে 15 গ্রাম মতো, 50 গ্রাম সবুজ শাক সবজি, ঠিক আছে, একটা ডিম থাকছে, কেউ যদি ডিম না খায় পনির দিয়ে খাবে। আর সেই সময় কিন্তু সকালে একটা ক্যালসিয়ামের ট্যাবলেট খেয়ে নিতে হবে। তারপরে সকালের খাবারের পর তারপরে দিনের বেলায় হালকা খাবার বা স্ন্যাক্স যাকে আমরা বলে থাকি 10:30 থেকে 11টার মধ্যে খেতে কি বলছে, মৌসুমি ফল, যদি পাকা পেঁপে, বেদানা, কলা, পেয়ারা, আম ইত্যাদি মিনিমাম 100 গ্রাম খেতে হবে। দুপুরের খাবার কি বলছে, মধ্যাহ্নভোজ 1টা থেকে 1:30টার মধ্যে করতে বলছে। ভাত 100 গ্রাম, 4টে রুটি, ডাল হাফ বাটি। তারপর হচ্ছে যে কোনো মাংস খাওয়া যেতে পারে 30 গ্রাম। নিরামিষাশী হলে পনির খাওয়া যেতে পারে, 1 বাটি ডাল 50 গ্রামের। আবার সবুজ শাক, ঠিক আছে। এইভাবে মৌসুমি সবুজ বিভিন্ন জিনিস, স্যালাড খাওয়া যেতে পারে, 1 বাটি টক দই। এই ধরনের খাদ্য কিন্তু থাকতে হবে দুপুরের খাবারে। আর দুপুরের খাবারের পরে একটা কিন্তু আইএফএ ট্যাবলেট খেতে হবে। আর বিকালে 4টে থেকে 5টার মধ্যে কি বলছে, 100 গ্রাম পরিমাণে মৌসুমি ফল খেতে হবে, যে কোনো ফল। আর তাই সেই সময় কিন্তু একটা ক্যালসিয়ামের ট্যাবলেট খাবে। আর রাতের খাবার 8:30 থেকে 9টার মধ্যে খেয়ে নিতে হবে। সেখানে ভাত থাকছে 100 গ্রাম মতো, অথবা 4টে রুটি, ডাল থাকছে হাফ বাটি, ঠিক আছে, অথবা হচ্ছে সবুজ শাকসবজি থাকছে, মরশুমি বিভিন্ন সবুজ তরকারি, সবজি দিয়ে তরকারি থাকছে, 1 বাটি টক দই 100 গ্রামের থাকছে। আর রাতে শোয়া মানে 10:30 থেকে 10:30টার মধ্যে রাতে শোয়ার সময় 1 গ্লাস দুধ যেন 100 মিলিলিটারে হয় সেটা দেখতে হবে। এই ধরনের খাবার কিন্তু গর্ভবতী মায়েদের খাদ্য তালিকায় থাকবে। এটা একটা ডায়েট চার্ট করে দেওয়া হয়েছে, এটা ওনাদের অনুসরণ করতে হবে। আর কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ওনাদের অবশ্যই দিতে হবে। এটা সবসময় নজরে রাখতে হবে, গর্ভাবস্থার সময়
খাবারের পরিমাণ বৃদ্ধি করতে বলুন, মানে এই সময় মায়েদের খাবার বাড়াতে হবে। গর্ভবতী মহিলা যদি একেবারে পুরো খাবার না খেতে পারে, ওনাকে অল্প অল্প করে বারে বারে খাবার খেতে হবে, মানে 3বার খাবারটা যদি 5বার 6বার অল্প অল্প করে ভাগ করে খেতে হবে। আর দিনে 1 থেকে 2 ঘন্টা বিশ্রাম, আর রাতে 2 ঘন্টা 8 ঘন্টা ঘুম, এটা কিন্তু পরামর্শ দিতে হবে। আর ভারী ওজনের জিনিস নেওয়া যাবে না, বিশ্রাম নিতে বলতে হবে। আর আরেকটা জিনিস করতে হবে, যেন গর্ভাবস্থায় লাস্ট 6 মাসে যেন মিনিমাম 1 কিলোগ্রাম করে ওজন বৃদ্ধি পায়, সেটা দেখে নিতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের ওজন মেশিন দিয়ে এটা দেখে নেবেন। আর গর্ভাবস্থায় চিত হয়ে শোয়া, উপুড় হয়ে শোয়া তো একেবারেই উচিত নয়, সেগুলো বলে দিতে হবে। আর বাঁ দিকে কাত হয়ে 2 পা ভাঁজ করে শুতে বলতে হবে। এই পরামর্শগুলো এনাদেরকে কিন্তু সুপুষ্টি দিবসে বলতে হবে। আর একটা দেখেন এখানে শোয়ার এটাও দিয়েছে। আর দিনের বেলা 2 ঘন্টা বিশ্রাম, রাতে 8 ঘন্টা ঘুম, এটা আমরা বললাম। আর আইএফএ ট্যাবলেট, যেটা অ্যানিমিয়া বা রক্তাল্পতার জন্য দেওয়া হয়, সেটা অবশ্যই খেতে হবে। সেটা আমাদের কী বলছে, 4র্থ মাস থেকে, ঠিক আছে, 4র্থ মাস থেকে একদম এই ট্যাবলেটটা খাওয়া শুরু হচ্ছে। মিনিমাম 180টা ট্যাবলেট অবশ্যই খেতে হবে, প্রতিদিন একটা করে ট্যাবলেট খেতে হবে। এই ট্যাবলেটটা কেন খেতে হবে না, যাতে রক্তাল্পতা প্রতিরোধের জন্য, এবং এটা শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য এই আয়রনটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস হচ্ছে কি, দেখুন আইএফএ ট্যাবলেট খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, যেমন কালো পায়খানা হওয়া, কোষ্ঠকাঠিন্য, বদহজম, পেটের গোলমাল, বমি বমি ভাব। এইগুলো ওনাদের বলতে হবে, এগুলো সাময়িক উপসর্গ, কিছুদিন পরে চলে যাবে, কিন্তু আইএফএ ট্যাবলেটটা বন্ধ করা যাবে না। এবং সেটা যাতে ওনারা নিয়মিত খায়, সেটা কিন্তু নজরটা রাখতে হবে। কারা রাখবে? অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী এবং ওনার পরিবারের লোকরা। আর যদি কালো পায়খানা বা কোষ্ঠকাঠিন্য হয়, তাহলে বেশি করে জল খেতে হবে, অন্তত 3-4 গ্লাস জল এক্সট্রা খেতে বলতে হবে। আর বমি ভাব এড়ানোর জন্য টক জাতীয় খাবার খাওয়া যেতেই পারে, যেমন তেঁতুল, লেবু। আর আইএফএ ট্যাবলেট খাওয়ার পর চা কফি খাওয়া যাবে না, বা যে কোনো খাবার গ্রহণের পরে, মানে খাওয়ার 1 ঘন্টা আগে পরে বা আইএফএ ট্যাবলেট খাওয়ার 1 ঘন্টা আগে পরে চা কফি খাওয়া যাবে না, এটা কিন্তু বলে দিতে হবে। আর যদি লেবু জাতীয় জিনিস খাবারে রাখা যায়, তাহলে রক্ত শোষণে সাহায্য করবে, তাহলে খাবারের পাতে একটু লেবু জাতীয় জিনিস রাখতে হবে। এইগুলো কিন্তু ওনাদের বলতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে এখানে দেখেন ট্যাবলেটের এটা বলে দিয়েছে, ঠিক আছে, ছবি দিয়েও দেখিয়ে দিয়েছে। এইভাবে ট্যাবলেটটা খাচ্ছে। তারপরে আমরা দেখে নিচ্ছি 12 সপ্তাহ পরে, মানে গর্ভাবস্থার 12 সপ্তাহের মাথায় একটা করে অ্যালবেন্ডাজল ট্যাবলেট, যেটা কৃমিনাশক ট্যাবলেট বলা হয়, 400 মিলিগ্রামের খেতে হবে। আর অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে তো খাবার নিচ্ছেই। আর এমসিপি কার্ডে উচ্চতা ওজনের মাপটা তুলতে হবে, ঠিক আছে, এবং সেখানে দেখতে হবে যে 4র্থ মাস থেকে প্রতি মাসে যেন 1.5 থেকে 2 কেজি অন্তত বাড়ে। এর আগে আমরা বলেছি মিনিমাম তো 1 কেজি করে বাড়বে, সেটা অঙ্গনওয়াড়ি কর্মীকে নজর রাখতে হবে এবং ওনার পরিবারের লোক ওনাদেরকেও বলে দিতে হবে। এরপরে দেখেন ভালো মায়ের স্বাস্থ্য মানেই একটা ভালো শিশু। তার জন্য আমাদের কি বলতে হবে, 18 বছরের নিচে যেন কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না। অল্প বয়সের মেয়ে, তার শরীর মন অপরিণত থাকে, এবং এই অল্প বয়সে কেউ যদি গর্ভবতী হয়, তাহলে মা শিশু দুজনে অপুষ্টিতে ভোগে। তাহলে অল্প বয়সে আবার 2টো সন্তানও যাতে অল্প সময়ের ব্যবধানে না নেয়, সেটাও বলে দিতে হবে। সেটা যাতে মিনিমাম 2টো সন্তানের জন্মের মধ্যে কমপক্ষে 3 বছরের ব্যবধান থাকে, এটা বলে দিতে হবে। এটা বলার পর প্রশ্নগুলোও করবেন, কত বছর বয়সের নিচে মেয়েদের বিয়ে দেওয়া উচিত নয়, 2টি সন্তানের জন্মের মধ্যে কমপক্ষে কত বছরের ব্যবধান রাখতে হবে, এই প্রশ্নগুলো করবেন। তাহলে ওনাদের কাছে বিষয়টা আরও বেশি মানে পৌঁছাবে, মানে ওনারা কতটা কি শুনলো এটাও জানতে পারবেন, যারা শুনলেন না অন্যদের কাছ থেকে জেনেও নিলেন। গর্ভবতী মহিলার স্বাস্থ্যের যত্নের জন্য এর আগে আমরা বলেছিলাম যে গর্ভবতী হলেই স্বাস্থ্যকেন্দ্রে মিনিমাম 4 সপ্তাহের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। শিশুর জন্মের আগে অন্তত 4বার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। তারপরে লাস্ট 6 মাসে 1 কেজি করে তো ওজন অন্তত বাড়বে, দেখে নিতে হবে। ঘুমের ব্যাপার, বিশ্রামের ব্যাপার আগেই বললাম, 8 ঘন্টা করে ঘুম, 2 ঘন্টা করে দুপুরে নিয়মিত বিশ্রাম। সরকারি মাতৃত্বকালীন সুবিধা নিতে হবে। আর মাকে কোনো তামাক বা তামাকজাত দ্রব্য, যেমন বিড়ি, খৈনি, গুটখা, এই ধরনের খাবার থেকে মানে নেওয়া যাবে না, ঠিক আছে, এগুলো যে বাচ্চা এবং মায়ের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এগুলো বলে দিতে হবে। আর গর্ভবতী মহিলার জন্য পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তায় যেগুলো বলতে হবে, স্বাভাবিক ওজন বৃদ্ধির জন্য গর্ভবতী মহিলাকে পুষ্টিকর খাবার কিন্তু খেতে হবে, সহজে হজম হয় এমন খাবার খেতে হবে,
সবুজ শাকসবজি, ডাল, দুধ এগুলো আমরা আগেই বলেছি, এগুলো তো দেখে নিতেই হবে। শিশুর শারীরিক মানসিক বিকাশের জন্য আয়োডিনযুক্ত লবণ, ঠিক আছে, এটা কিন্তু বলে দিতে হবে যে আয়োডিনযুক্ত লবণটা যেন ওনারা খায়, ঠিক আছে। আর আর সারাদিনে একটা বাড়তি খাবার খেতে হবে, মানে আগে যা খাবার খেত তার থেকে একটা বাড়তি খাবার। আর অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে তো খাবার নিচ্ছে সেটাও বলে দিতে হবে। আর আইএফএ ট্যাবলেটের সাথে সাথে যে ক্যালসিয়ামের ট্যাবলেট সেটাও কিন্তু খেতে হবে। আইএফএ ট্যাবলেট যেমন চতুর্থ মাস থেকে একটা করে খাচ্ছে, টোটাল 180টা ট্যাবলেট প্রতিদিন, ঠিক তেমনি ক্যালসিয়ামের ট্যাবলেট কিন্তু প্রতিদিন 2টো করে খাবে। আর ক্যালসিয়ামে এবং আইএফএ ট্যাবলেট কিন্তু একসাথে খাওয়া যাবে না, মিনিমাম 2 ঘন্টা গ্যাপ রাখতে হবে। কী বলছে, আইএফএ এবং ক্যালসিয়ামের বড়ি একসাথে খাওয়া যাবে না, 2 ঘন্টা কিন্তু ব্যবধান রাখতে হবে। আর এই সমস্ত ট্যাবলেটগুলো যাতে খায়, আইএফএ এবং ক্যালসিয়ামের ট্যাবলেট, সেটা অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী এবং বাড়ির স্বামী, শ্বশুর, শাশুড়িকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর 12 সপ্তাহের পরে একটা অ্যালবেন্ডাজল ট্যাবলেট 400 মিলিগ্রামের, এটা খেতে হবে, এটা আমরা আগেই বললাম। এইগুলো কিন্তু বলে দিতে হবে। আর প্রসূতি মায়েদের যত্ন, শিশু জন্ম নেওয়ার পর মায়ের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। প্রসবের 6 মাস পর্যন্ত নিয়মিত আইএফএ এবং ক্যালসিয়ামের বড়ি খেতে হবে, এটা বলে দিতে হবে। কেন কেন মায়ের বুকের দুধ শিশু কিন্তু খাচ্ছে, এবং মায়েরও কিন্তু স্বাস্থ্য ভালো রাখার জন্য এগুলো করতে হবে। প্রসবের পর পুষ্টির খাবার আর পানীয়র বিশেষ প্রয়োজন আছে, এগুলো কিন্তু ওনাদের বলে দিতে হবে। অতিরিক্ত খাবার মায়ের রোজগার পুষ্টির প্রয়োজন মেটাও, বুকের দুধ তৈরি করতে সাহায্য করে। প্রসবের 6 মাস পর্যন্ত অতিরিক্ত পুষ্টিকর খাবার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া হয়, সেটাও বলে দিতে হবে। প্রসূতি মাকে যথেষ্ট পরিমাণ বিশ্রাম দিতে হবে। এইগুলো কিন্তু সচেতনতাগুলো আমরা সুপুষ্টি যে দিবসটা চতুর্থ শুক্রবার মানে 28শে ফেব্রুয়ারি করছি, সেগুলো আমরা গর্ভবতী মহিলা, প্রসূতি মা এবং তাদের পরিবারের লোকদের, অঙ্গনওয়াড়ি কর্মীরা সুপুষ্টি দিবস উদযাপনের মাধ্যমে বলে দিচ্ছে, যার থিম গর্ভবতী মহিলা ও প্রসূতি মায়েদের খাদ্য। এইবার এটা তো আপনারা পালন করলেন, তার একটা রিপোর্টিংয়ের ব্যাপার আছে। সেই রিপোর্টিংটা পোষণ ট্র্যাকার অ্যাপে কীভাবে করবেন আমরা দেখে নিই। পোষণ ট্র্যাকার অ্যাপের মোড়ে চলে যাচ্ছেন, মোড়ে গিয়ে ইভেন্টসে যাবেন। ইভেন্টসে যাওয়ার পর আপনারা সিবিইতে যাবেন, কমিউনিটি বেস ইভেন্ট যাকে পুরো অর্থে বলছে। সিবিইতে যাওয়ার পর তারপরে অ্যাড সিবিইতে যাবেন, দেখেন ডান দিকে অ্যাড সিবিই দেখিয়ে দেওয়া। তারপরে ডেট দেবেন, মানে 28শে ফেব্রুয়ারি 2025। তারপরে সিলেক্ট থিমের মধ্যে আপনারা যেটা করবেন, সুপোষণ দিবস, এটা থিম হিসেবে সিলেক্ট করবেন। দেখেন তলায় এখানে অনেকগুলো থিম আসছে, সুপোষণ দিবসটা থিম হিসেবে সিলেক্ট করবেন। দেখেন এখানে ডান দিকে দেখিয়ে দেওয়া আছে। তারপরে আপনারা সাবমিট করবেন। এখানে দেখেন 4th ফ্রাইডে ফর দ্য মান্থ, এটা অফ দ্য মান্থ, এবং সুপোষণ দিবস এই লেখাটা চলে আসবে। সাবমিট করার পর রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি দেখাবে, তার মানে আপনার এই যে আপনি দিবসটা পালন করলেন এবং তার পোষণ ট্র্যাকার অ্যাপে রিপোর্টটা কিন্তু সাবমিট হলো। আমরা সিবি তৃতীয় সোমবার ইসিসি দিবসের মাধ্যমে যেমন করে থাকি, চতুর্থ শুক্রবার প্রতি মাসে সুপুষ্টি দিবসের মাধ্যমেও করে থাকি। আর অন্নপ্রাশন দিবস কোয়ার্টারলি হয়, 3 মাস অন্তর অন্তর। যাও এইভাবে আপনারা সবাই সুপুষ্টি দিবসটা পালন করবেন এবং পোষণ ট্র্যাকার অ্যাপে রিপোর্টিংটা করবেন। এটাই ছিল আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।